স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা, কনসেপ্টস অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। এখন 6.1 মোল। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মোল হচ্ছে কি রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা যেরকম 7টা মৌলিক একক পড়েছি, তার মধ্যে একটা মৌলিক একক হচ্ছে পদার্থের পরিমাণ। এই পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। ঠিক আছে, এখানে রাসায়নিক পদার্থ বলছে যে কোনো পদার্থ পরিমাপের এককই হচ্ছে মোল, এবং এটাকে যদি তোমার অণু পরমাণু এইসব ফরম্যাটে মাপা হয় তাহলে সেটা হচ্ছে মোল। যেমন 1 মোল জিনিসটা কি, আমরা এমনিতে জানি যে 12টি অক্সিজেন অণু 12টি অক্সিজেন অণু সমান 1 ডজন অক্সিজেন অণু। এটা একটা একক, আমরা জানি যে 12টা মানে হচ্ছে 1 ডজন, 12টা মানে হচ্ছে 1 ডজন। আবার 100টাকে বলা হয় কি 1 শতক, 1000টিকে বলা হয় এরকম 1000। তেমনি তার মানে এখান থেকে আমরা দেখলাম যে 1 ডজন অণু সমান 1 ডজন অণু সমান হচ্ছে 12টি অণু। তারপর যদি বলি 1 হালি কমলা মানে হচ্ছে কি 4টি কমলা, 1 শতক মানে হচ্ছে এরকম 100টি। ঠিক সেই রকম ওই রকম মোলও হচ্ছে একটা নাম্বার। যেমন 1 মোল বলতে বোঝায় 6.023 গুণন 10^23টি। তাহলে 1 মোল হচ্ছে একটা সংখ্যা একক, যেমন শতক, ডজন, তারপর গন্ডা, এরকম যেরকম বিভিন্ন ধরনের সংখ্যাবাচক একক আছে, এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক একক। কিছু আছে পরিমাণবাচক একক, যেমন লিটার, কেজি, এগুলো হচ্ছে পরিমাণবাচক একক। আবার সংখ্যাবাচক এককগুলো আছে। সংখ্যাবাচক একক যেমন কি সংখ্যাবাচক কিছু এককের নাম আছে, যেমন 1 ডজন। ঠিক আছে, 1 ডজন সমান 12টি, ওখানে লিখে দেওয়া আছে। ঠিক সেই রকম 1 মোল, তাহলে 1 মোল সমান কতটি হবে? 1 মোল সমান হচ্ছে 6.023 গুণন 10^23টি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 1 মোল অণু, তাহলে হবে 6.023 গুণন 10^23টি অণু। 1 মোল পরমাণু বললে এতটি পরমাণু হবে। যদি 1 মোল আয়ন বলি তাহলে 6.023 গুণন 10^23টি আয়ন। যদি ক্যাটায়ন বলি সেক্ষেত্রে এটা। যদি 1 মোল অ্যানায়ন বলি তাহলে এতটি। অর্থাৎ এটা হচ্ছে একটা সংখ্যাবাচক একক। 1 মোল মানেই হচ্ছে ওই জিনিসটা এতটি। ওইভাবে যদি আমরা বলি যে 1 মোল আপেল মানে কি, যদিও এটা উদাহরণটা এটার সাথে যায় না, মোল সংখ্যাটা এরকম অণু পরমাণু আয়নের ক্ষেত্রেই ইউজ করা হয়। বাট বোঝার সুবিধাতে যদি আমি বলি যে 1 মোল আপেল, 1 মোল আপেল মানে হচ্ছে 6.023 গুণন 10^23টি আপেল। যদি বলি 1 মোল চাল সমান কত, 1 মোল চাল মানে হচ্ছে 6.023 গুণন 10^23টি চাল। টি, এত টি, এটা হচ্ছে সংখ্যাবাচক একক। যদিও আপেল এবং চালের ক্ষেত্রে এই উদাহরণটা দেওয়া কি বাস্তবসম্মত না, তার কারণ এই মোল এককটা সাধারণত অণু পরমাণু অর্থাৎ পদার্থ গঠনের যে মৌলিক উপাদানগুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আয়ন, এগুলোর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয়। তো যাই হোক, তাহলে আমরা 1 মোল জিনিসটা বুঝলাম যে 1 মোল জিনিসটা কি, এটা একটা সংখ্যাবাচক এককের নাম। তাহলে 1 মোল পরমাণুতে 6.023 গুণন 10^23টি পরমাণু থাকে। 1 মোল অণুতে 6.023 গুণন 10^23টি অণু থাকে। 1 মোল আয়নে 6.023 গুণন 10^23টি আয়ন থাকে। অর্থাৎ 1 মোল মানেই হচ্ছে 6.023 গুণন 10^23টি। এটা একটা সংখ্যাবাচক। তাহলে 1 মোল হচ্ছে একটা সংখ্যাবাচক এককের নাম। ঠিক আছে, অতএব 6.023 সংখ্যাটি অণু, পরমাণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই যে এটা একটা বড় সংখ্যা, এর একটা নাম দেওয়া হয়েছে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম এই জিনিসটা আবিষ্কার করেছেন যে 1 মোল পদার্থের মধ্যে বা 1 মোল অণু বা 1 মোল পরমাণু বা 1 মোল আয়নের মধ্যে সবসময় এত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে। এই জন্য ওনার নামকরণে এই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10^23টি অণু, পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে 1 মোল বলা হয়। তাহলে 1 মোল জিনিসটা কি? 1 মোল জিনিসটা হচ্ছে যে যে পরিমাণ পদার্থের মধ্যে এতটি অণু, পরমাণু, আয়ন থাকবে সেটাকেই বলা যায় 1 মোল। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল মানে কিন্তু সুনির্দিষ্ট, মানে মোলটা কিসে মাপা হচ্ছে? সংখ্যায়। মোলটা হচ্ছে কি সংখ্যায় মাপা হচ্ছে। তার মানে এটা যদি আমরা আয়তনে বা ওয়েটে হিসাব করি এটা কিন্তু একই হবে না। যেমন 1 মোল
চাল উদাহরণ হিসাবে, যদি আমি বারবার বলতেছি চাল এবং আপেলের ক্ষেত্রে উদাহরণগুলো যায় না, তারপরে যদি আমি বলি যে 1 মোল চাল আর 1 মোল আপেল, এই দুইটার কি হবে না, ভরও একই হবে না, আয়তনও কি হবে না, একই হবে না। ঠিক আছে, তার মানে 1 মোল চাল মানে হচ্ছে ওই এত সংখ্যক চাল, আর 1 মোল আপেল মানে হচ্ছে ওই অ্যাভোগাড্রো সংখ্যক আপেল, কিন্তু তাদের ভর এবং তাদের আয়তন কি না, সমান নাও হতে পারে। ঠিক আছে, সমান নাও হতে পারে, বিশেষত ভর তো এক হবেই না, আয়তনটাও কি হবে না, এক হবে না। বাট এখানে 1 মোলের ক্ষেত্রে আয়তন একই হয় গ্যাসীয় অবস্থায়, ওটা পরে দেখতেছি নির্দিষ্ট চাপ এবং আয়তনে। তাহলে আমরা দেখলাম যে 1 মোল, তাহলে 1 মোল এতটা, কোথাও যদি, তাহলে 1 মোল আমরা কাকে বলবো উল্টোভাবে, তাহলে এত সংখ্যক পরমাণু, তাহলে এত সংখ্যক পরমাণু যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 মোল পরমাণু। এত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক অণু যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 মোল অণু। এত সংখ্যক পরমাণু যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা বলবো 1 মোল পরমাণু বা অণু বা আয়ন। ঠিক আছে, এখন যদি আমি বলি 2 মোল, 2 মোল পরমাণু মানে এটা 2 গুণ, 3 মোল পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যার এটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এমনি কি বাড়তে থাকবে। যেমন 12 গ্রাম কার্বনের মধ্যে এতটি কার্বন পরমাণু থাকবে, তাহলে 12 গ্রাম কার্বনের মধ্যে 6.023 গুণ 10^23টি কার্বন পরমাণু থাকলে, এখন এখানে আবার 12 গ্রাম থেকে আসলো 1 মোল কার্বন, এটা কথা সত্য ছিল যে ঠিক 1 মোল কার্বনের মধ্যে 6.023 গুণ 10^23টি কার্বন থাকে, তাহলে 1 মোল সমান আবার 12 গ্রাম থেকে আসলে, এটা তো এখনো বলা হয় নাই। তাহলে 1 মোলের একটা প্রত্যেকটা পদার্থের জন্য 1 মোল সংখ্যক অর্থাৎ 1 অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু অণু বা আয়নের একটা নির্দিষ্ট ওয়েট আছে। তো 1 মোল কার্বনের জন্য ওয়েটটা হচ্ছে 12 গ্রাম, 1 মোল অক্সিজেনের জন্য সেই ওয়েটটা হচ্ছে 1 মোল অক্সিজেন পরমাণুর জন্য সেই ওয়েটটা হচ্ছে 16 গ্রাম, 1 মোল অক্সিজেন অণুর জন্য সেই ওয়েটটা হচ্ছে 32 গ্রাম, 1 মোল নাইট্রোজেনের জন্য 1 মোল নাইট্রোজেন পরমাণুর জন্য সেই ওয়েটটা হচ্ছে 14 গ্রাম, 1 মোল নাইট্রোজেন অণুর জন্য সেই ওয়েটটা হচ্ছে 28 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 1 মোল অণুর ক্ষেত্রে তার ভরটা তার আণবিক ভরের সমান হচ্ছে, আর 1 মোল পরমাণুর ক্ষেত্রে তার ওয়েটটা হচ্ছে তার পারমাণবিক ভরের সমান। ঠিক আছে, তাহলে পারমাণবিক ভর বা পারমাণবিক বা আণবিক ভরটাকে যখন, ওগুলো তো ভর সংখ্যা, তো ওই ভর সংখ্যাটাকে যখন আমরা গ্রামে প্রকাশ করতেছি, অর্থাৎ কার্বনের ভর সংখ্যা হচ্ছে কত, 12, কার্বনের ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত, 12, তাহলে 1 মোল কার্বন সমান হবে 12 গ্রাম কার্বন। ঠিক আছে, আবার পানির ভর সংখ্যা কত, পানির অণুর আণবিক ভর সংখ্যা হচ্ছে কত, 18, তাহলে 1 মোল পানি সমান হবে 18 গ্রাম। তাহলে কোনো অণুর বা কোনো অণুর জন্য ভর সংখ্যা, পরমাণুর জন্য পারমাণবিক ভর সংখ্যা, অণুর জন্য আণবিক ভর সংখ্যা, পরমাণুর জন্য পারমাণবিক ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর যেটাকে আমরা বলি, এইটাকে যখন দিয়ে আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে ওটাই হবে তার 1 মোলের জন্য ভর। তার মানে আমরা বুঝলাম যে প্রত্যেকটি অণু, পরমাণু বা আয়নের 1 মোলের ভর কি হবে, ভিন্ন ভিন্ন হবে, এবং সেটি হবে ওই অণু, পরমাণু বা আয়নের আপেক্ষিক আণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভরের সমান। ঠিক আছে, তো আয়নের ক্ষেত্রে হবে তার আপেক্ষিক পারমাণবিক ভরের সমান, তার কারণ আয়নের ক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রন তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কিন্তু পরমাণু প্রোটনগুলো ঠিকই থাকবে। সেক্ষেত্রে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর তার প্রোটনের আপেক্ষিক ভরেরই সমান, এটা শুধু প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। আচ্ছা, যাই হোক, রাসায়নিক পদার্থের পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলে। ঠিক আছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এটা বোঝালাম এতক্ষণ ধরে। অতএব 12 গ্রাম কার্বন সমান হবে 1 মোল কার্বন পরমাণু, কারণ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত, 12, তাহলে 12 গ্রাম কার্বন মানে হচ্ছে 1 মোল কার্বন পরমাণু। 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানির অণু, তাহলে 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানির অণু। তাহলে এখানে কতটি অণু আছে, 1 মোলে থাকে আবার কত, এতটি। অতএব 18 গ্রাম সমান হচ্ছে কত, 1 মোল। তাহলে 18 গ্রাম পানি সমান হচ্ছে 1 মোল। তাহলে আমরা এখানে একটা
ইকুয়েশন ডেভেলপ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এক মোল সমান এক মোল অণু বা পরমাণু সমান তার আণবিক বা পারমাণবিক ভর, তার আণবিক অথবা পারমাণবিক ভর সমান 6.023 গুণন 10⁻23 টি অণু বা পরমাণু, ঠিক আছে। আর গ্যাসীয় অবস্থায় হচ্ছে 22.4 লিটার, গ্যাসীয় অবস্থায় 22.4 লিটার। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি করব, মনে রাখবো। এক মোল সমান এক মোল অণু বা এক মোল অণু মানে হচ্ছে তার আণবিক ভর গ্রাম এককে, আর এতটি অণু আর এত লিটার। আর এক মোল পরমাণু মানে হচ্ছে তার পারমাণবিক ভর গ্রাম এককে, এতটি পরমাণু আর এত লিটার, ঠিক আছে। এত লিটার তখন পরমাণু হবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো অণুর আণবিক ভর বের করার পদ্ধতি, কোনো অণুতে বিদ্যমান সকল পরমাণুর আণবিক ভর যোগ করলেই ওই অণুর আণবিক ভর পাওয়া যায়। তাহলে একটা অণুতে কোনো অণুতে যতগুলো পরমাণু আছে সব কটা পরমাণুর ভর যোগ করলেই তার আণবিক ভর পাওয়া যাবে। যেমন ক্লোরিন অণুতে ক্লোরিন আছে 2টি, একটি ক্লোরিনের ভর আছে, দেখো, অর্থাৎ ক্লোরিনের আণবিক ভর হবে 2 গুণন ক্লোরিনের পারমাণবিক ভর। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর আছে 35.3, তাহলে 2 গুণন 35.3 সমান 71, অর্থাৎ এক মোল ক্লোরিন অণু সমান হচ্ছে 71 গ্রাম ক্লোরিন অণু। তাহলে এক মোল ক্লোরিন অণু সমান হবে কত, 71 গ্রাম ক্লোরিন অণু, ঠিক আছে। আবার যদি বলি এক মোল ক্লোরিন পরমাণু, তাহলে যদি বলি এক মোল ক্লোরিন পরমাণু, এক মোল ক্লোরিন পরমাণু সমান কত হবে, আবার তখন হবে 35.5 গ্রাম পরমাণু, বুঝতে পারছো? তাহলে পরমাণু হলে পারমাণবিক ভরের পর গ্রাম দিতে হবে, অণু হলে আণবিক ভরের পর গ্রাম দিতে হবে। আবার যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড অণুতে, সোডিয়াম ক্লোরাইডের একটা অণুতে সোডিয়াম পরমাণু আছে কয়টি, একটি, আর ক্লোরিন পরমাণুও আছে একটি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের অণুতে একটা সোডিয়ামের অণু আছে, একটা ক্লোরিনের অণু আছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে কত, সোডিয়ামের পারমাণবিক ভর প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর সমান 23 প্লাস 35.5 সমান 58.5। তার মানে আমরা বলতে পারবো এক মোল সোডিয়াম ক্লোরাইড সমান তার আণবিক ভর অত গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। একইভাবে কপার সালফেট এবং 5 অণু গ্লাস পানিতে কপার আছে কয়টা, একটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে 9টা, আর হাইড্রোজেন আছে 10টা। অক্সিজেন 9টা কিভাবে, এখানে 4টা, এখানে কয়টা, 4টা, আর এখানে এই সামনে 5 আছে, এই 5 দিয়ে হাইড্রোজেনকেও গুণ অক্সিজেনকেও গুণ। তাহলে একটা হাইড্রোজেন, এই সামনের 5টা নির্দেশ করে অণুর সংখ্যা। তাহলে একটা পানির অণুতে থাকে একটা, তাহলে 5টাতে থাকবে 5টা, 5 4 9টা। হাইড্রোজেন এখানে আছে 2টা, 5টা অণুতে 5 2 10টা, তো এইভাবে 10টা। তাহলে কপারের আণবিক ভর হবে 1 গুণন কপারের পারমাণবিক ভর, 1 গুণন সালফারের পারমাণবিক ভর, 9 গুণন অক্সিজেনের পারমাণবিক ভর এবং 10 গুণন হাইড্রোজেনের পারমাণবিক ভর। কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, 1 গুণন 32, সালফারের পারমাণবিক ভর 32, তার কারণ 16 হচ্ছে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, আর 32 হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। 9 গুণন 16 অক্সিজেনের, এটা আমরা জানি, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা 16, আর 1 হাইড্রোজেনের হচ্ছে 1, তাহলে গুণ সবগুলো মিলে হলো 249.5। তাহলে আমরা বলতে পারি 1 মোল কপার সালফেট প্লাস 5 অণু পানি, এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। এই ব্লু ভিট্রিয়ল সমান হচ্ছে কত গ্রাম, 1 মোল সমান হচ্ছে 249.5 গ্রাম। তাহলে এখানে কতটি ওর অণু আছে, তাহলে এখান থেকে যদি আমরা বলতে চাই যে তাহলে এখানে কতটি কপার সালফেট প্লাস 5 অণু পানি আছে, অর্থাৎ ব্লু ভিট্রিয়ল কতটি ব্লু ভিট্রিয়লের অণু আছে, তাহলে 6.023 গুণন 10⁻23টি ব্লু ভিট্রিয়লের কি আছে, অণু আছে, 23টি ব্লু ভিট্রিয়লের অণু আছে, ঠিক আছে। তাহলে 1 মোল মানেই হচ্ছে এতটি, এটা অণু হোক আর পরমাণু হোক আর আয়ন হোক, ঠিক আছে। 1 মোল মানেই সংখ্যাটা ফিক্সড, যেমন 1 ডজন মানেই হচ্ছে কি 12টি, ঠিক সেই রকম 1 মোল মানেই
অ্যাভোগাড্রো সংখ্যার সমান। এরপর বলছে যে সমস্যাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতেও আসে, সৃজনশীলেও আসে। বলছে যে একটি হাইড্রোজেন অণুর ভর কত? একটি হাইড্রোজেন অণুর ভর কত? তাহলে একটা হাইড্রোজেনের অণুর ভর, আমরা একটা অণুর ভর বের করার জন্য ওই অণুতে উপস্থিত যে পরমাণুগুলো আছে তাদের পারমাণবিক ভর এবং ওই পরমাণুর সংখ্যা গুণ করে যোগ করি। অর্থাৎ এখানে উপস্থিত মোট পরমাণুগুলোর ভর। তাহলে 1 মোল হাইড্রোজেন সমান হচ্ছে 18 গ্রাম হাইড্রোজেন। ঠিক আছে, এখন বলছে যে একটি হাইড্রোজেন অণুর ভর কত হবে? তাহলে একটার ভর কত হবে, তাই না? একটি হাইড্রোজেন অণুর ভর কত হবে? তো আমরা জানি যে এটার যে পারমাণবিক, এটার যে আণবিক ভর আছে, এর যে আণবিক ভর আছে, এই এই আণবিক ভরটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেইটা হবে তার 1 মোল অণুর ভরের সংখ্যা, তাই না? এটার হচ্ছে আণবিক ভর কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রাম, একটু আগে আমরা বলছি 1 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম, সরি 1 মোল সমান, আমরা পড়েছি যে তাহলে আমরা পড়েছি যে 1 মোল সমান হচ্ছে কত? ওর আণবিক ভর বা পারমাণবিক ভর। 1 মোল মানে হচ্ছে কি তার ওই পরমাণুর আণবিক ভর অথবা পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে 1 মোল হাইড্রোজেন, তাহলে 1 মোল হাইড্রোজেন সমান কত? 1 মোল হাইড্রোজেন সমান হচ্ছে 18 গ্রাম হাইড্রোজেন। আর আবার আমরা জানি 1 মোল সমান 6.023 গুণন 10^23t। ঠিক আছে, তাহলে 1 মোল সমান 18 গ্রাম, আবার 1 মোল সমান 6.023 গুণন 10^23t। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে এতটি অণুর ভর হচ্ছে কত? 18 গ্রাম। অতএব একটি অণুর ভর কত? ঠিক আছে, এই যে অতএব 6.023 গুণন 10^23t, পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত হবে? 18কে এটা দিয়ে ভাগ। বুঝতে পারছো? তাহলে একটি অণুর ভর মানে হচ্ছে তার আণবিক ভর ডিভাইডেড বাই ভর সংখ্যা। আণবিক ভর ডিভাইডেড বাই কি? ভর সংখ্যা। তাহলে আমরা যে কোনো একটি অণু বা একটি পরমাণুর ভর কিভাবে বের করতে পারবো? একটি অণু, একটি অণুর ভর, একটি অণু বা পরমাণুর ভর সমান হবে তার আণবিক বা পারমাণবিক ভর। উপরে হবে তার কি? আণবিক অথবা পারমাণবিক ভর। নিচে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। নিচে হবে কি? অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.023 গুণন 10^23। তাহলে যে কোনো পদার্থের ক্ষেত্রেই যদি আমরা একটি অণু বা একটি পরমাণুর ভর বের করতে চাই, তাহলে তার আণবিক, একটি অণুর ভর বের করতে চাইলে তার আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি একটি পরমাণুর ভর বের করতে চাই তাহলে আমরা তার পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। যদি আমরা বলি যে একটি অক্সিজেন পরমাণুর ভর কত? একটি অক্সিজেন পরমাণুর ভর কত? ঠিক আছে, একটি অক্সিজেন পরমাণুর ভর কত হবে? অক্সিজেনের পারমাণবিক ভর আছে কত? 16। এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কি করব? ভাগ করব। যদি বলতো যে অক্সিজেনের আণবিক ভর কত, তাহলে অক্সিজেনের, এই যে অক্সিজেন পরমাণুর ভর না, একটি অক্সিজেন অণুর ভর কত? যদি বলতো একটি অক্সিজেন অণুর ভর কত, তখন এর আণবিক ভর 32, তাই না? O2, অণু হচ্ছে O2, তাহলে আণবিক ভর 16 32, তাই না? তাহলে একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে 32 হবে। তাহলে এর আণবিক যে ভর আছে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটাকে তোমরা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো এবং লিখে রাখতে পারো যে একটি অণু বা পরমাণুর ভর সমান হবে তার আণবিক ভর বা পারমাণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করতে হবে। এটা তোমাদের এমসিকিউতে অনেক কাজে লাগবে, এই জন্য তোমরা এটাকে অবশ্যই নোট করে রাখবা শর্টকাট হিসেবে।
ওকে, নেক্সট যে সমস্যাটি আছে সেটা হচ্ছে যে 1 গ্রাম অর্থাৎ 1 গ্রাম অফ সালফিউরিক অ্যাসিড এ কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। ঠিক আছে, 1 গ্রামে কতগুলো সালফিউরিক অ্যাসিড অণু আছে। তাহলে এটার উল্টাটা, তাহলে এর আণবিক ভর হচ্ছে কত? আগে এর আণবিক ভর আমরা বের করে নেব। তাহলে এর আণবিক ভর সমান হবে কত? আণবিক ভরটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে অত গ্রাম সমান হবে কত? অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ। তাহলে 1 মোল সমান হচ্ছে কত? এটাকে যদি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করি তাহলে কত হবে দেখো। হাইড্রোজেন আছে কয়টি? 1টি। তাহলে 1 গুণন 2টি হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের আণবিক পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, প্লাস সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 32, প্লাস 16 অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16 গুণন 4। তাহলে 4 16 64 আর 34 যোগ করলে হবে 98। তাহলে সালফারের আণবিক ভর সংখ্যা হচ্ছে 98 এবং এটাকে গ্রাম এককে প্রকাশ করলে হবে 98 গ্রাম। তাহলে সালফারের 98 গ্রাম মানে 1 মোল। তাহলে সালফারের 98 গ্রাম মানে কি 1 মোল। ঠিক আছে, তাহলে 1 মোল সমান আবার কত? 6.023 গুণ 10^23টি অণু। ঠিক আছে, অণু। তাহলে তাহলে 1 গ্রাম, তাহলে 98 গ্রাম সমান যদি ওইটা হয় তাহলে 1 গ্রাম সমান কত হবে? তাহলে এর উল্টাটা, তাহলে আমরা উল্টোটাকে ভেবে লিখতে পারি যে 1 গ্রাম, যে কোনো 1 গ্রাম অণু বা পরমাণু, 1 গ্রাম অণু বা পরমাণু সমান উপরে হবে অ্যাভোগাড্রো সংখ্যা। উপরে হবে কি? অ্যাভোগাড্রো সংখ্যা এ, আর নিচে হবে কত? তার আণবিক বা পারমাণবিক ভর, মানে উল্টাটা জাস্ট, আণবিক অথবা পারমাণবিক ভর। তাহলে ওখানে যা ছিল, যখন একটি অণু, যখন বলতেছে একটি অণুর ভর, তখন আণবিক বা পারমাণবিক ভরকে তার সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, মানে একটি ওই জন্য সংখ্যা দ্বারা ভাগ। এবার বলছে 1 গ্রামে কতটি অণু থাকে, তাহলে এবার সংখ্যাটাকে তার ভর দ্বারা ভাগ, মানে ইকুয়েশনের জাস্ট কি উল্টা পাল্টা। এই দুইটাকেই তোমরা কি করবা? সংখ্যা যদি একটির কথা বলে তাহলে এজেড নিচে, আর যদি 1 গ্রাম সমান কত, তাহলে কতটি অণু, তাহলে এবার আণবিক বা পারমাণবিক ভরটা নিচে। ঠিক আছে, এটা ঐকিক নিয়মের মতোই, বা তোমরা যদি ঐকিক নিয়মে বুঝলে বুঝলে, না বুঝলে এরকম করে শর্টকাট করে লিখতে পারবা। তো এরপর দেখো 5 গ্রাম পানিতে কত মোল হাইড্রোজেন বিদ্যমান আছে। তাহলে আমরা জানি যে ওর 18 গ্রাম, তাহলে 18 আণবিক ভর হচ্ছে কত? 18 গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে থাকবে 1 মোল। তাহলে 18 গ্রামের মধ্যে থাকবে কত? 1 মোল। আমরা জানি যে 1 মোল মানেই তার আণবিক ভরের সমপরিমাণ গ্রাম। তাহলে 18 গ্রাম, 18 গ্রাম সমান 1 মোল। তাহলে 1 গ্রাম সমান কত মোল? তাহলে 5 গ্রাম সমান কত মোল? এগুলোকে এমসিকিউতে আমরা করতে পারবো, অথবা সরাসরি আমরা 1 গ্রামের ভর, তাই 1 গ্রামের ভর সমান আমরা জানি যে এ জেড ডিভাইডেড বাই কি এটা। তাহলে আমরা যদি এক্স গ্রামের কথা বলি, তাহলে আমরা যদি বলি কি এক্স গ্রাম, তাহলে এক্স গ্রাম অণু বা পরমাণু। ঠিক আছে, এক্স গ্রাম অণু বা পরমাণু সমান কি হবে? এ এক্স ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক সংখ্যা, আণবিক অথবা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্স গ্রামে কত টি আছে তাহলে এইটা, আর যদি কত মোল থাকে বলে তাহলে শুধু কি হবে? তখন তো তোমার 1 ডিভাইডেড বাই, মানে শুধুমাত্র এক্স ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক সংখ্যা এত মোল। তাহলে মোলের ক্ষেত্রে যদি আমরা বলি, তার কারণ 18 গ্রাম আণবিক বা পারমাণবিক ভরের সমান গ্রাম হবে কি? তার 1 মোল, অতএব এক্স গ্রাম সমান হবে কত? এক্স ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক ভর, মোল এককে। আর যদি সংখ্যা চাই তাহলে এখানে 1 গ্রাম অণু বা পরমাণু না বলে যদি বলে কি এক্স গ্রাম অণু বা পরমাণু, কয় গ্রাম? এক্স গ্রাম অণু বা পরমাণু, তখন কি হবে? অ্যাভোগাড্রো সংখ্যা এ জেড বা এ, তার সাথে আবার কি হবে? এক্স গুণ করতে হবে ডিভাইডেড বাই আণবিক বা পারমাণবিক সংখ্যা। অথবা এগুলো তোমরা কি এমসিকিউ নিয়মেও করতে পারো। যেমন এখানে বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন থাকে, সালফার থাকে এবং অক্সিজেন পরমাণু থাকে। তাহলে আগে আমরা বের করব যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি সালফিউরিক অ্যাসিডের অণু থাকে। তারপর একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে 2টি থাকে হাইড্রোজেন, 1টি থাকে সালফার এবং 4টি থাকে অক্সিজেন। তাহলে সেটাকে আমরা হাইড্রোজেন বের করার জন্য যথাক্রমে হাইড্রোজেনের জন্য 2 দিয়ে গুণ করবো এটাকে, সালফারের জন্য 1 দিয়ে গুণ করবো এবং অক্সিজেনের জন্য 4 দিয়ে গুণ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তাহলে 1 গ্রাম H2
SO4 ইজ ইকুয়াল টু, তাহলে 1 গ্রামের জন্য আমরা হিসাব করলাম কি কত টি, তাহলে এখানে হবে কি অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই তার অণুর কথা যেহেতু বলছি তাহলে তার আণবিক ভর, তার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত 98, ঠিক আছে। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান টি, এত টি কি H2SO4, এর মান 6.023 গুণ 10^23, এত টি কি H2SO4 অণু, ঠিক আছে। তাহলে আবার একটি অণুতে হাইড্রোজেন থাকে 2টি, তাহলে অতএব এখানে আমরা হাইড্রোজেন সংখ্যা কত পাবো, অতএব হাইড্রোজেনের সংখ্যা হবে A ডিভাইডেড বাই 98 ইন্টু কি 2 হবে। আর সালফারের সংখ্যা কত হবে, একটি সালফিউরিক অ্যাসিডে একটি সালফিউরিক অ্যাসিড অণুতে সালফার থাকে একটি, তাহলে 1 গ্রামে কত থাকবে, তাহলে 1 গ্রামে এতটি সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এতটি সালফিউরিক অ্যাসিডে কতটি সালফার থাকবে, এতটি থাকবে, ঠিক আছে। একটিতে যদি থাকে একটি, তাহলে A বাই 98-এ এতটাই থাকবে। আর অক্সিজেনের সমান কত হবে, একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে অক্সিজেন আছে কয়টি, 4টি, অতএব A বাই 90তে A 98-এ কয়টি থাকবে, এত না এটা কোনো 4, ঠিক আছে। তার মানে একটিতে আছে 4টি, আমরা আগে সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যাটাই বের করে নিলাম। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে A বাই 98টি সালফিউরিক অ্যাসিডের অণু, ওকে। তাহলে একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে হাইড্রোজেন থাকে একটি, তাহলে এতটিতে কয়টি থাকবে, এতটি থাকবে। আবার 2টি থাকে, তাহলে 2 দিয়ে গুণ। আর একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে সালফার থাকে কয়টি, একটি, তাহলে A বাই 98টিতে থাকবে ওই সেটাই। আবার একটি সালফিউরিক অ্যাসিডের অণুতে অক্সিজেন থাকে কয়টা, 4টি, তাহলে A বাই 98টি অণুতে অক্সিজেন থাকবে কত, A বাই 98 গুণন 4, তাহলে এটা তোমরা বুঝতেই পারছো। এরপর দেখো গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন অর্থাৎ 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে গ্যাসের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে যদি আমরা 1 মোল নেই, তাহলে ওই 1 মোল গ্যাস যতখানি আয়তন দখল করে তাকে বলা হয় মোলার গ্যাস আয়তন। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে গ্যাস তো কি করে, গ্যাসের তো সুনির্দিষ্ট কোনো আয়তন নাই, তাহলে 1 মোল গ্যাসকে যদি আমরা বিশাল বড় একটা পাত্রে ছেড়ে দেই তাহলে তো এই পুরো পাত্রটাকে কি করে ফেলবে, অকুপাই করে ফেলবে। তাহলে এখানে নির্দিষ্ট আয়তন কোথায় পাবো আমরা, তাই না। আমরা তো গ্যাস সম্পর্কে এতদিন এই কথাই শুনে আসছি যে গ্যাসকে আমরা যে পাত্রেই রাখি না কেন সেটা সেই পাত্রের আয়তন দখল করে নেবে। যদি ছোট পাত্রে রাখি তাহলে আয়তন ছোট হবে, যদি বড় পাত্র রাখি তাহলে বড় আয়তন হবে। তাহলে 1 মোল গ্যাসের যে আয়তন সেটা তো সুনির্দিষ্ট কোনো আয়তন না, তাহলে গ্যাসের মোলার আয়তন সুনির্দিষ্ট কিনা। হ্যাঁ, তবে এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা 1 মোল গ্যাসকে, যদি আমরা কি করি 1 মোল গ্যাসকে বিশাল বড় এত বড় একটা পাত্রে রেখে দেই, ঠিক আছে, এত বড় একটা পাত্রে রাখি, তাহলে সে পুরো পাত্রটাই ভরে ফেলবে, কিন্তু সেখানে চাপ হবে কি কম, চাপ হবে কম। কিন্তু যদি ওই একই গ্যাসকে এবার কি করি এইটুক পাত্রের মধ্যে প্রবেশ করাই, সংকুচিত করে এখানে নিয়ে আসি, তাহলেও কিন্তু 1 মোল গ্যাস এর মধ্যেই প্রবেশ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এবার চাপ কি হবে, চাপটা এবার অনেক বেশি হবে। এবার কি হবে, একটা চাপটা অনেক বেশি হবে, ঠিক আছে, চাপ অনেক বেশি হবে। একইভাবে যদি এই এবার যদি এখানে তাপমাত্রা দেই, এই আয়তনে আছে, এই আয়তনেই আছে, এবার যদি এখানে তাপ দেই তাহলে এর চাপ কিন্তু কি আরো বেড়ে যাবে। আবার এই বড় পাত্রে থাকা অবস্থায় কম যে চাপটাই থাক না কেন, সেই চাপ থাকা অবস্থায় যদি আমরা কি করি তাপ প্রয়োগ করি তাহলেও চাপ বেড়ে যাবে। আবার যদি তাপ কমাই তাহলেও কি হবে, চাপ কমে যাবে। তাহলে চাপের সাথে বা আয়তনের সাথে, মানে চাপ, তাপ এবং আয়তন এগুলো একটার সাথে আরেকটা কি সম্পর্কিত। তাহলে কিভাবে গ্যাসের মোলার আয়তনটা, তাহলে গ্যাসের মোল একটা নির্দিষ্ট আয়তন যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট চাপ লাগবে এবং একটা নির্দিষ্ট তাপ লাগবে, তাহলেই আমরা একটা কি পাবো, নির্দিষ্ট আয়তন পাবো, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট চাপ যদি থাকে তখন আমরা দেখতেছি যে চাপ বাড়াইলেও আয়তন বাড়তেছে, চাপ বাড়াইলেও আয়তন বাড়তেছে, তাই না। চাপ যদি বাড়াই তাহলে আয়তন কমে যায়, উল্টাটা বললাম, আর তাপ বাড়াইলে আয়তন বেড়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট আয়তন পাওয়ার জন্য আমাদের কি লাগবে, একটা অবশ্যই তার আগে কি একটা নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড করতে হবে আর একটা নির্দিষ্ট
প্রেসার ফিক্সড করতে হবে, তাহলে আমরা কি পাবো? একটা নির্দিষ্ট আয়তন পাবো, অন্যথায় আমরা নির্দিষ্ট আয়তন পাবো না। তার কারণ প্রেসার বাড়লে আয়তন বাড়তেই থাকবে, প্রেসার বাড়লে আয়তন কমতেই থাকবে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়তে থাকবে। অথবা দেখো, আয়তন যদি আমরা অনেক বাড়ায় দেই তাহলে কিন্তু প্রেসারটা কমে যাচ্ছে, ঠিক আছে না? যেটা বললাম যে আমরা গ্যাসকে যদি অনেক বড় পাত্রে রাখি তাহলে সে বড় পাত্রেই দখল করবে, কিন্তু সেক্ষেত্রে প্রেসারটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, সরি কমে যাবে। আবার যদি আমরা একটা ছোট পাত্রে রাখি, সে কিন্তু ছোট পাত্রে এঁটে যাবে, সেক্ষেত্রে প্রেসারটা কি হবে? কমে যাবে। না সরি, ছোট পাত্রের প্রেসারটা বেড়ে যাবে, ছোট পাত্রের প্রেসারটা বেড়ে যাবে। আর যখন বড় পাত্রে রাখবো তখন প্রেসারটা কমে যাবে। তো তাহলে নির্দিষ্ট আয়তন পাওয়ার জন্য তাহলে আমাদের একটা কি করতে হবে? নির্দিষ্ট প্রেসার মেনটেন করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট প্রেসার যদি আমরা মেনটেন করি তাহলে একটা নির্দিষ্ট আয়তন আমরা পেতে পারি। সেই জিনিসটা হচ্ছে, এই নির্দিষ্ট তাপটা হচ্ছে কি 0°C। নির্দিষ্ট তাপটা কত? তাপটা হচ্ছে কত? 0°C তাপমাত্রা, এবং ওই নির্দিষ্ট চাপটা হচ্ছে কত? 1 বায়ুমণ্ডল চাপ। এই এই দুইটাকে একত্রে তাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলে। তাহলে একটা গ্যাসের মধ্যে আমরা তাপ রাখবো 0°C আর চাপ রাখতে চাই কত? 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে এবার কিন্তু তার একটা নির্দিষ্ট আয়তন পাওয়া যাবে, এবার কিন্তু তার একটা কি নির্দিষ্ট আয়তন পাওয়া যাবে। তার কারণ আমরা যদি কি করি, মনে করো আয়তন প্রথমে এতটুক ছিল, দেখতেছি চাপ কি, তাপমাত্রা 0°C, একটা 1 মোল গ্যাসকে আমরা এইটুকু পাত্রে রাখলাম, দেখলাম যে তার চাপ 1 অ্যাটমসফিয়ারের চেয়ে অনেক বেশি। তাহলে আস্তে আস্তে বাড়াইতে থাকলাম, বাড়াইতে এত বড় করলাম, তাহলে দেখলাম চাপ 1 অ্যাটমসফিয়ারের চেয়ে কমে গেল। তাহলে দেখো, তাহলে আমরা কি করি? আয়তন এইভাবে কমাইতে একটা নির্দিষ্ট, এই যে মনে করো এই পজিশনে এসে আমার চাপ কত হইলো, আমরা চাপ চাপ মাপলাম। চাপ মাপার যন্ত্র তোমরা দেখছো, যাদের মোটরসাইকেল আছে, গাড়ি আছে, এগুলোতে দেখবা চাপ মাপার জন্য একটা যন্ত্র আছে, যারা পাম্পিং করার সময় এটাকে যে কোনো তোমার এই দোকানগুলোতে পাওয়া যায়। তো হিসাব করে দেখলাম যে এই জায়গায় এসে কি হচ্ছে, এই আয়তনের জন্য আমরা গ্যাসের চাপ পাচ্ছি কত? 1 অ্যাটমসফিয়ার। তার মানে আমরা বুঝতে পারবো যে 1 মোল গ্যাস যদি বাইরে তাপমাত্রা 0°C হয় এবং গ্যাসের তাপমাত্রা যদি মানে অ্যাটমসফিয়ারের তাপমাত্রা যদি 0°C হয় এবং 1 মোল গ্যাসটা এই পরিমাণ আয়তনে কি হয়? তার চাপটা 1 অ্যাটমসফিয়ার হয়। এর চেয়ে যদি আমরা কি করি? বেশি চাপ করি, এর চেয়ে আয়তন যদি বাড়ায় দেই তাহলে চাপ কমে যায়, এর চেয়ে আয়তন যদি কমায় দেই তাহলে চাপ বেড়ে যায়। তাহলে আমরা দেখলাম একটা নির্দিষ্ট চাপে, একটা নির্দিষ্ট চাপ মেনটেন করতে হলে এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তন পাওয়া কি আছে? পসিবল হচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই যে গ্যাসের এই নির্দিষ্ট আয়তনটাকেই বলা হচ্ছে গ্যাসের মোলার আয়তন। তাহলে গ্যাসের মোলার আয়তন কি? 1 মোল গ্যাস 0°C তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে যতটুকু আয়তন দখল করে সেটাই হচ্ছে গ্যাসের মোলার আয়তন। এইখানে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে, একটা খুশির খবর আছে, দুনিয়াতে যত গ্যাস আছে সমস্ত গ্যাস তার আণবিক ভর, পারমাণবিক ভর যতই কম বা বেশি হোক না কেন, আমরা যদি তার 1 মোল নেই 0°C এবং 1 অ্যাটমসফিয়ার তাপে, অর্থাৎ প্রমাণ অবস্থায়, এই দুটাকে একসাথে বলা আছে প্রমাণ অবস্থা, তার আয়তন 22.4 লিটার হবে। এটা কি খুব সুন্দর একটা জিনিস? তো এটা একটা চমৎকার জিনিস। এটা আমি প্রথম যখন শুনছি তখন আমার মানে আমি একটু অবাকই হয়েছি, এটা কেমন কথা? যে কোনো গ্যাস, সেটা অক্সিজেন গ্যাস হোক, কার্বন ডাই অক্সাইড গ্যাস হোক, ওজোন গ্যাস হোক, যে গ্যাসই হোক না কেন, সেটা বড় অনেক ভারী গ্যাস হোক বা হালকা গ্যাস হোক, যে গ্যাসই হোক না কেন, তাদেরকে যদি 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা হয় তাহলে তারা 22.4 লিটার হয়। এটা একটা অদ্ভুত কনসিকুয়েন্স, ঠিক আছে? এটা একটা অদ্ভুত বিষয়। ধর এখানে একটা গুরুত্বপূর্ণ মাথায় রাখবা যে প্রমাণ চাপ কাকে বলে এবং প্রমাণ তাপ, প্রমাণ অবস্থা কাকে বলে, প্রমাণ অবস্থা কাকে বলে, অর্থাৎ 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ, এই দুইটাকে একসাথে প্রমাণ অবস্থা বলা হয়। এটাকে একসাথে বলা হয় আদর্শ অবস্থা বা প্রমাণ অবস্থা। এই প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাস সমান কত লিটার হবে? 22.4 লিটার হবে। তাহলে এখানে প্রত্যেকটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যদি মোল সংখ্যা কত হয়, এন হচ্ছে যদি মোল সংখ্যা হয়, ডাব্লিউ যদি হয় ভর মানে গ্রাম এককে ভর, ভি যদি হয় লিটার, লিটার এককে যদি আমরা আয়তনকে যদি লিটারে প্রকাশ করি, এবং এন হচ্ছে অণুর সংখ্যা, এন কি অর্থাৎ কতটি অণু আছে, এবং এম যদি হয় পারমাণবিক সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারবো? এন অর্থাৎ ছোট হাতের এন মোল সংখ্যা সমান আমরা লিখতে পারবো ডাব্লিউ বাই
এম। তাহলে এই জিনিসটা কিভাবে আসলো? তাহলে আমরা জানি যে, তাহলে আমরা কি জানি, এম হচ্ছে কি আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি যে এম গ্রাম মানে তার আণবিক ভর যদি এম হয়, তাহলে এম গ্রাম, মিলিগ্রাম না, এটা কিন্তু মিলিগ্রাম না, এম এটা হচ্ছে আণবিক ভর। তাহলে এম গ্রাম অণু, আণবিক ভর যেহেতু, তাহলে এম গ্রাম অণু সমান কত মোল? 1 মোল। এম গ্রাম অণু সমান আমরা কি বের করব? মোল সংখ্যা বের করব। তাহলে 1 মোল, ঠিক আছে। এম গ্রাম অণু সমান, অর্থাৎ কোনো পদার্থের আণবিক ভর যত, তত গ্রাম অণু সমান হবে কি 1 মোল। এখন আমরা মনে করো যে কোনো গ্রাম পরিমাণ কি নিতে পারি, অণুর সমান কত মোল বের করতে হবে। তাহলে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম অণু সমান কত হবে? এম ডিভাইডেড বাই এম মোল। অতএব যে কোনো ওয়েট অর্থাৎ ডাব্লিউ গ্রাম, অতএব ডাব্লিউ গ্রাম অণু সমান কত হবে? ডাব্লিউ বাই এম মোল, ঠিক আছে। তাহলে মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে এইটাই কি হয়ে যাবে তার এন। তাহলে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু পদার্থের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর, যেটা আমি একটু আগেই দেখালাম যে এক যে এক্স গ্রাম, এই যেটা আমি দেখিয়েছি এখানে এক্স গ্রাম, এই যে এক্স গ্রাম অণু বা পরমাণু, এই যে এখানে আমি দেখিয়েছি এক্স গ্রাম অণু বা পরমাণু সমান কত মোল। এক্স গ্রাম অণু বা পরমাণু সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই তার আণবিক বা পারমাণবিক ভর হলে তত মোল হবে, ঠিক আছে। এখানে আণবিক ভরের কথা বলছে, তাহলে তাহলে ডাব্লিউ এক্স না বলে এখানে ডাব্লিউ বলছে, তাহলে ডাব্লিউ গ্রাম অণু সমান হবে ডাব্লিউ বাই এম, অর্থাৎ তার আণবিক ভর এত পরিমাণ মোল। তাহলে সহজ ভাষায় আমরা মোল সংখ্যা সমান লিখতে পারবো কি ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আবার মোল সংখ্যাটাকে যদি আমরা আয়তনের সাপেক্ষে হিসাব করি, আয়তনের সাপেক্ষে হিসাব করলে কি হবে? আমরা জানি যে 22.4 লিটার, 22.4 লিটার ইজ ইকুয়াল টু, এখানে এম প্রতীক ব্যবহার করা হয়েছে, তখন প্রতিটি পদার্থের আণবিক ভর ভিন্ন ভিন্ন, এই জন্য এম প্রতীক ব্যবহার করা হয়েছে। কিন্তু 1 মোল মানে 1 মোল পদার্থের ভর কি বিভিন্ন বিভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন, কিন্তু 1 মোল সমান আয়তনে সবসময় 22 লিটার হবে। তাহলে 22.4 লিটার গ্যাস, অবশ্যই এটা গ্যাস হবে, 22.4 লিটার গ্যাস সমান হচ্ছে কত? 1 মোল। অতএব যে কোনো লিটার যদি আমরা হিসাব করি, যে কোনো লিটার অর্থাৎ ভি লিটার গ্যাস সমান কত হবে? তাহলে ভি ডিভাইডেড বাই 22.4 মোল হবে। তাহলে এন সমান এখানে আমরা বলবো, তাহলে এন সংখ্যা ভি বাই 22.4, ঠিক আছে। তাহলে কোনো গ্যাসের আয়তন থেকে যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই, আয়তনকে 22.4 দিয়ে ভাগ করতে হবে। কোনো পদার্থের ওয়েট থেকে যদি তার মোল সংখ্যা বের করতে চাই, তাহলে তার ওয়েটকে পারমাণবিক বা আণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখানে আণবিকের জন্য হিসাব করা হচ্ছে। আবার আমরা কি করতে পারি, তো এইটা কোনো মৌলের যদি অণুর সংখ্যা থেকে, কোনো মৌলের অণুর সংখ্যা থেকে যদি আমরা কি করতে চাই, তার মোল সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা জানি যে 6.023 গুণন 10 পাওয়ার 23 টি অণু সমান 1 মোল, ঠিক আছে। অতএব এন টি অণু সমান কত হবে? এন ডিভাইডেড বাই 6.023, অর্থাৎ এ দিলাম আমরা এত মোল। তাহলে আমরা এন সমান বলতে পারবো বড় হাতের এন ডিভাইডেড বাই এ। তাহলে এটা হচ্ছে মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যাকে আমরা কয়ভাবে বের করতে পারি? তাহলে অণুর সংখ্যা থেকে মোল সংখ্যা বের করতে পারি, আর আয়তন থেকে বের করতে পারি, তাহলে ভি বাই 22.4। আরেকটা বের করতে পারলে ওয়েট থেকে, যখন ওয়েট থেকে মোল সংখ্যা বের করব, তখন ওয়েটকে তার আণবিক ভর দ্বারা ভাগ করব, অর্থাৎ 1 মোলের ভর দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো পদার্থের কত মোল আছে, একটা নির্দিষ্ট পরিমাণে কত মোল আছে সেটা বের করতে গেলে সংখ্যাকে যদি অণুর সংখ্যা থেকে বের করতে চাই, তাহলে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি আয়তন থেকে মোল সংখ্যা বের করতে চাই, তাহলে তাকে 22.4 দিয়ে লিটার দিয়ে ভাগ করতে হবে। যদি ওই পদার্থের ভর থেকে তার মোল সংখ্যা বের করতে চাই, তাহলে ওই ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তাহলে তার আমরা মোল সংখ্যা পাবো, ঠিক আছে। তো এখানে বলছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার গ্যাসে কতটি
কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু থাকে। কতটি অণু থাকে? তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকবে? তাহলে 1 লিটারে কতটি অণু থাকবে? তাহলে আমরা জানি যে 1 মোলে থাকে কতটি? 1 মোল সবসময় 1 মোল আমাদের কি? 1 মোল সমান আমরা জানি 1 মোলে থাকে এটি। এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোলে থাকে কি? এ টি। আবার 1 মোল সমান আমরা কি জানি? এখানে লিটার 1 লিটারের কথা বলছে। তাহলে 1 মোল সমান আমরা জানি 22.4। তাহলে 22.4 লিটারে থাকে কতটি? এটি। তাহলে 22.4 লিটারে কতটি থাকে? এটি থাকে। 22.4 লিটারে যদি এটি থাকে তাহলে 1 লিটারে কতটি থাকবে? এ ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে? তাহলে এভাবে কি বের করা গেল। তাহলে সবসময় আমরা তুলনা করব 1 মোল। 1 মোল সমান মানে মাঝখানে আমরা 1 মোল রাখবো। তাহলে 1 মোল মাঝখানে রাখবো। এইদিকে আমাদের লিটার আছে, এইদিকে আছে টি। তাহলে 1 মোল সমান কত? 22.4 লিটার। আর এইদিকে আছে কত? টি। তাহলে 1 মোল সমান আবার 6.023 গুণন 10 পাওয়ার এত টি। তাহলে আমাদের লিটার থেকে টিতে যাইতে হবে। কত টি সংখ্যায় যাইতে হবে। তাহলে আমরা মাঝখানে 1 মোল লিখবো। তাহলে 1 মোল সমান কত লিটার সেটা জানি আমরা। আবার 1 মোল সমান কতটি সেটাও জানি। তাহলে এবার মোলটাকে আউট করে দেব। ঠিক আছে? মোলটাকে এবার আমরা আউট করে দেব। তাহলে আমরা লিখতে পারবো কি? 22.4 লিটার সমান 6.023 গুণন 10 পাওয়ার 23 টি। অতএব 1 লিটার সমান কতটি? বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো মাঝখানে আমাদের পয়েন্ট হিসেবে থাকবে 1 মোল। এখন আবার এখানে দেখো যে এখানে সরাসরি মোলের সাথেই সম্পর্ক চাই। তাহলে এখানে আর ওইরকম করার দরকার নেই। 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? তাহলে প্রমাণ অবস্থায় আয়তন কত? 5 মোলে। তাহলে আমরা জানি 1 মোল সমান কত? তাহলে আমরা জানি কত? 1 মোল সমান প্রমাণ অবস্থায় আয়তন কত? 1 মোল সমান 22.4 লিটার। তাহলে অতএব 5 মোল সমান কত হয়? 22.5 22.4 গুণন 5। ঠিক আছে? তাহলে এত লিটার হবে। বুঝতে পারছো? অথবা সরাসরি মোল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ভি সমান আমরা জানি এন সমান মোল সংখ্যা, ভি সমান জানি মোল সংখ্যা এন সমান জানি ভি সমান 22.4। সেক্ষেত্রে মোল সংখ্যা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর ভি বের করবো। তাহলে এইভাবে ইকুয়েশন থেকে করার চেয়ে বরং এইভাবে করাই সবচেয়ে বেটার। যে আমরা জানি 1 মোল সমান 1 মোলকে আমরা সবসময় কি করবো? বেস ধরবো। 1 মোলকে বেস ধরে 1 মোল সমান আয়তনে জানি 22.4 লিটার। তারপর জানি তার এম গ্রাম অর্থাৎ আণবিক ভরের গ্রাম। আবার জানি 6.023 গুণন 23 টি। তাহলে এইভাবে আমরা 1 মোল থেকে এই 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 যে তোমার ইকুয়েশনটা আগে ডেভেলপ করে নেবো। এরপর আমরা যেখান থেকে যে 4টা জিনিস আছে এই 4টা জিনিস সমান, এই 4টা জিনিস সমান। এখন এই 4টা জিনিসের সাথে এখন যে কোনো একটার সাথে আমরা কি করতে পারবো? আর একটা তুলনা করে একটা থেকে আরেকটাতে চলে যেতে পারবো খুব ইজিলি। তো এই জিনিসটা আমরা কি করব? অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে? 1 মোল সমান 22.4 লিটার সমান এম গ্রাম, মানে তার আণবিক বা পারমাণবিক ভরের সমপরিমাণ গ্রাম। আর একটা হচ্ছে 6.023 গুণন 10 পাওয়ার 23 টি। অণু এম এর ক্ষেত্রেই মাথায় রাখবা, অণু হইলে আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর। ওকে, এখানে দেখো যে প্রমাণ অবস্থায় 5টি অণুর ভর কত? 5টি অণুর ভর। তাহলে আমরা মাঝখানে 1 মোল রাখলাম, মাঝখানে রাখলাম 1 মোল। তাহলে এই দিকে লিখবো। তাহলে আমরা কোথা থেকে কোথা যাবো? টি টি থেকে ভি এ যাবো। তাহলে সংখ্যা তাহলে 6.023 গুণন 10 পাওয়ার 23 মানে 1 মোল সমান এত কি? টি। আবার এদিকে 1 মোল সমান 22.4 লিটার। ঠিক আছে? এখন আমরা এই মোলটা উঠে যাবো। অতএব 1টি সমান কত? মাঝখানে এবার মোলটা আমরা কি করলাম? তুলে দিলাম। ঠিক আছে? তার মানে আমরা বললাম এতটি সমান এতটি, অতএব 1টি সমান কত? এটাকে 6.023 দ্বারা কি করে দেবো? ভাগ করলে হয়ে যাবে। তারপর আছে কত? 5টি। অতএব 5টি সমান। তাহলে এটা গুণন 5 ডিভাইড বাই এটা। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা জিনিসটা করার চেষ্টা করবে, তাহলে ভুল হবে না। আর যখন দক্ষতা এসে যাবে তখন এগুলা আরো সহজেই তোমরা ইকুয়েশন, যাদের ম্যাথমেটিক্সে একটু দক্ষতা আছে তারা খুব ইজিলি কি করতে পারবা? এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। অর্থাৎ এইরকম যে ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো সবসময় মানে তোতা পাখির মতো মুখস্থ করে ইউজ করা, এটা খুব বেশি একটা কি হবে না, তোমাদের জন্য ফ্রুটফুল হবে না। ঠিক আছে? তো মোলের যে ধারণা, মোলের কনসেপ্টটাকে যদি তোমরা বুঝো এবং এইটাকে যদি ব্যবহার করো, তাহলে এখান থেকেই তোমরা ইকুয়েশনগুলো
ছোট ছোট করে কোনায়, এক খাতার কোনায় ছোট করে লিখে হোক বা মনে মনে হিসাব করে হোক, এইদিক সেদিক করে তোমরা সহজে একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারবা। এবং এটাই তোমাদের মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কি না তার প্রমাণ হিসেবে কাজ করবে। এরপর দেখো মোল এবং আণবিক সংকেত। ঠিক আছে, তো মোল এবং আণবিক সংকেতের মধ্যে একটি সম্পর্ক আছে। কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে আমরা কি বললো এখানে, তাহলে আণবিক সংকেত থেকে আমরা কি পাই, আণবিক ভর পাই। আণবিক সংকেত থেকে একটা মৌলের অণুর আণবিক সংকেত থেকে আমরা কি পাই, আণবিক ভর সংখ্যা পাই, মানে আপেক্ষিক আণবিক ভর যেটাকে বলি আমরা। এই আপেক্ষিক আণবিক ভর ওটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভর না, ওটা হচ্ছে একটা আপেক্ষিক ভর। ঠিক আছে, ওই আপেক্ষিক ভরটাকে যখন আমরা আপেক্ষিক আণবিক ভরটাকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করি তখন ওইটাই কি হয়, তার 1 মোলের ভর হয়। ওইটাই তার কি হয়, 1 মোলের ভর হয়। তার মানে এখানে মোল সংখ্যার সাথে আণবিক সংকেতের একটা কি আছে, সম্পর্ক আছে। যেমন পানির আণবিক সংকেত হচ্ছে H2O, তাহলে এই H2O থেকে পানির আণবিক ভর সংখ্যা আমরা পাই কত, 18। এরপরে 18কে আমরা গ্রাম এককে প্রকাশ করলাম, তাহলে 18 গ্রাম সমান হবে কি, 18 গ্রামকে 1 গ্রাম আণবিক ভর পানি বা 1 মোল পানি বলা হবে। এই 18 গ্রামকে আমরা বলবো কি, 1 মোল পানি। 1 মোলকে অনেক সময় 1 গ্রাম আণবিক ভরও বলা হয়, মানে 1 গ্রাম আণবিক। ঠিক আছে, এই 1 গ্রাম আণবিক ভর না, এটা 1 গ্রাম আণবিক ভর, অর্থাৎ এই জায়গায় একটা তোমার হাইফেন, মানে গ্রামটা এই যে এখানে আণবিকের সাথে সংযুক্ত, গ্রাম আণবিক মানে গ্রাম আণবিক ভর। ঠিক আছে, যদি বলি যে 2 গ্রাম আণবিক ভর, 2 গ্রাম অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, 2 গ্রাম অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে এই যে গ্রাম অ্যাটমিক একসাথে একটা ইয়া হিসাবে কাজ করবে, গ্রুপ ওয়ার্ড। ঠিক আছে, 2 গ্রাম আণবিক 2 গ্রাম অ্যাটমিক ম্যাস মানে হচ্ছে ওই ওর যে তোমার অ্যাটমিক ম্যাসটা থাকবে সেটাকে গ্রাম এককে প্রকাশ করে 2 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো এটা পানির ক্ষেত্রে কত হবে, 18 গুণন 2। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর মানে হচ্ছে তার আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর মানে হচ্ছে তার আণবিক বা পারমাণবিক ভরটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তখন এমনিতে নর্মালি আমরা জানি যে গ্রাম আণবিক ভর বা পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, তার কারণ এটা হচ্ছে দুইটি দুইটি ভরের অনুপাত, তাই না, দুটি ভরের অনুপাত। তখন আমরা পারমাণবিক ভর সমান কি জানি, কোনো একটা পরমাণুর অরিজিনাল ভর, তাই না, কোনো একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, তাই না, কার্বন 12 এর 1/12 অংশের ভর। ঠিক আছে, তার মানে এখানে কি নেই গ্রাম, এটা যদি যে এককই থাকুক না কেন এককগুলো কাটা যায়। এটা আমরা জানি যে পারমাণবিক তার আণবিক ভর সমান কত হয়, আণবিক ভর সমান ওই পারমাণবিক ওই অণুতে উপস্থিত পরমাণুগুলোর পারমাণবিক ভরের যোগফল, তাই না। তো তার মানে বোঝা যাচ্ছে আণবিক ভর এবং পারমাণবিক ভরের কোনো একক থাকতেছে না। কিন্তু যখন আমরা এটাকে গ্রাম এককে প্রকাশ করতেছি তখন সেটাকে বলা হচ্ছে গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর। এই গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভরটাই মূলত হচ্ছে কি, মোল। ঠিক আছে, এটাই হচ্ছে মোল। তাহলে 1 গ্রাম আণবিক ভর সমান 1 মোল। ঠিক আছে, 2 গ্রাম আণবিক ভর সমান হচ্ছে 2 মোল। আবার পরমাণুর ক্ষেত্রে 1 গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে 1 মোল পরমাণু, 1 গ্রাম পারমাণবিক ভর সমান হচ্ছে 1 মোল পরমাণু। ঠিক আছে, এইভাবে গ্রাম আণবিক ভর এবং মোল হচ্ছে একই জিনিস, আমরা বুঝলাম। এরপর দেখো আণবিক সংকেত থেকেও অনেক তথ্য পাওয়া যায়। আণবিক সংকেত থেকে কি পাওয়া যায়, আরো অনেক তথ্য পাওয়া যায়। তাহলে একটা তথ্য হলো কি, তার মোল সংখ্যা আমরা পাচ্ছি। আর কি কি তথ্য পাচ্ছি আমরা, H2O আণবিক সংকেত থেকে যে যে তথ্য পাওয়া যায় তা নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, এইটা এই এই সংকেত থেকে এটা কার সংকেত সেটা আমরা বুঝতে পারি যে এর নাম হচ্ছে পানি। যদি পানি কথাটা এর মধ্যে লেখা নাই, তো আমাদের যদি মনে থাকে যে পানির সংকেত হচ্ছে H2O, তাহলে এই H2O সংকেত দেখে আমরা বুঝতে পারবো এটা পানি। অর্থাৎ এখানে কি আছে, 2টা হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন আছে, তাহলে এই 2টা হাইড্রোজেন আর 1টি অক্সিজেন মিলে তো পানি তৈরি হয়, তার মানে এটা হচ্ছে পানির সংকেত। 1 অণু পানির সংকেত, এটাতে কতটা বোঝা যায়, একটা সংকেত থেকে বোঝা যায় তার একটা অণু। ঠিক আছে, H2O, তাহলে H2O থেকে বোঝা যায় এখানে 1টি অণু আছে। সামনে যদি 2 থাকে তাহলে 2টি অণু, 3 থাকলে 3টি অণু। তাহলে NH2O মানে হচ্ছে
n সংখ্যক পানির অণু। তাহলে শুধু H2O যদি থাকে তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি সেখানে একটি পানির অণুর কথা বলা হচ্ছে। যখন ব্র্যাকেটে কোনো একটা বিক্রিয়ার মধ্যে যখন শুধু H2O থাকবে তখন আমরা বুঝবো সেখানে একটি মাত্র পানির অণু তৈরি হয়েছে। অর্থাৎ যদি আর সামনে 2, 3, 4 থাকে তাহলে 2টি বা 3টি বা 4টি পানির অণু। তাহলে শুধু সংকেতটা দিয়ে একটি অণুকে বোঝায়, ঠিক আছে? আবার এটা দিয়ে আমরা জানি 1 মোল পানির সংকেতও বোঝায়। ঠিক আছে? এটা দিয়ে 1 মোল পানির সংকেত বোঝায়। আর সামনে যদি সংখ্যা n থাকে তাহলে n মোল বোঝাবে। আবার এটাও বোঝায় যে 1 অণু পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ একটা পারমাণবিক সংকেত থেকে বোঝা যায় ওই পারমাণবিক সংকেতটি যে পদার্থের সেই পদার্থের একটি অণুতে কোন পরমাণু কতটি থাকে। ঠিক আছে? যেমন পানির সংকেত থেকে এটা বোঝা যায় যে 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পরমাণু থাকে সেখানে। আবার 1 মোল পানির অণুতে থাকে 2 মোল হাইড্রোজেন পরমাণু এবং 1 মোল অক্সিজেন পরমাণু। তাহলে যদি একটিতে যদি থাকে 2টি, তাহলে একটি অণুতে যদি 2টি থাকে আর 1টি অক্সিজেন থাকে, একইভাবে 1 মোলে থাকবে কত? 1 মোলে যথাক্রমে থাকবে কি 2 মোল। কিন্তু ঐকিক নিয়মের একটি অণুতে যদি থাকে কত? একটি অণুতে যদি 2টি পরমাণু থাকে তাহলে 10টিতে 10 দুগুণে 20টি থাকবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা এ, তাহলে এটি অণুতে কত থাকবে? একটি অণুতে থাকে 2টি হাইড্রোজেন পরমাণু, মানে একটি পানির অণুতে থাকে 2টি হাইড্রোজেন পরমাণু। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 1 মোল, তাহলে 1 মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ এটি, তাহলে এটিতে থাকবে কত? টোয়াইস এটি। তাহলে সেখান থেকে এই এ মানে তো কি 1 মোল, তাহলে আমরা বলতে পারবো 1 মোলে থাকবে 2 মোল। ঠিক আছে? আবার একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে একটি পানির অণুতে থাকে 1টি অক্সিজেন। কয়টি? 1টি অক্সিজেন। তাহলে 1 মোল মানে এটি, এটিতে থাকবে কি 1 ইন্টু এ মানে এটি, তার মানে আমরা বলতে পারবো 1 মোলে থাকবে 1টি। তাহলে এখান থেকে আমরা কি একটা আণবিক সংকেত থেকে ওই পদার্থের 1 মোলে ওর উপাদান পরমাণুগুলোর কত মোল করে পরমাণু থাকবে সেটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে কতগুলো থাকবে? একটা পরমাণুর আণবিক সংকেত দেখে আমরা বুঝতে পারবো যেমন তার উপাদান যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর কত মোল থাকবে। তাহলে এখানে পানির 1 মোলে থাকবে, তার উপাদান আছে হাইড্রোজেন, দেখো এখানে 2টি আছে তাহলে মানে 2 মোল। অক্সিজেন আছে 1টি, তার মানে অক্সিজেন থাকবে 1 মোল। একইভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা বলি তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে 1 মোলে হাইড্রোজেন থাকবে কতটি? হাইড্রোজেন থাকবে 2 মোল। কয় মোল? 2 জন। সালফার থাকবে কত মোল? সালফার একটা আছে তার মানে সালফার থাকবে 1 মোল। মানে 1 মোল সালফিউরিক অ্যাসিডে সালফার থাকবে 1 মোল। আর অক্সিজেন থাকবে কত মোল? একটাতে 4টে অক্সিজেন আছে তাহলে 1 মোলে থাকবে 4 মোল। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আণবিক সংকেত থেকে ওই ওই অণুর উপাদান পরমাণুগুলো কত মোল করে থাকবে সেটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আর একটা কি বুঝতে পারবো যে এখানে বলছে যে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে তার ভরও হিসাব করতে পারবো। তাহলে যেহেতু তার সংখ্যা পাইতেছি, পরমাণুর সংখ্যা পাচ্ছি কত এখানে 2টি, তাহলে পারমাণবিক ভরও আমরা পেয়ে যাবো। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর যদি 1 হয় তাহলে 1 গুণন 2 সমান এত গ্রাম। ঠিক আছে? তাহলে তাদের ভর সংখ্যাও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে 1 মোলে এত গ্রাম থাকবে। ঠিক আছে? 1 মোলে যদি তার সংখ্যা পাই তাহলে কি 1 মোলে তার ভরও পেয়ে যাব। আবার 1 মোল অক্সিজেন পরমাণুর ভর আছে, তার পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করতে হবে, তাহলে 16 গ্রাম। তাহলে 1 মোলে উপাদানগুলো কত গ্রাম করে আছে সেটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে? তাহলে 1 মোল মানে সেটা হচ্ছে গ্রাম এককে, আর একটি মানে হচ্ছে শুধু ভর সংখ্যা। তাহলে যদি আমরা বলি যে একটি হাইড্রোজেন, ভর সংখ্যা, একটি হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে কত? 1। আর যদি বলি 1 মোল হাইড্রোজেনের ভর তাহলে 1 গ্রাম। 1 মোল যদি হয় তখন গ্রাম, আর একটি হলে শুধু 1। ঠিক আছে? কোনো একক নাই, তখন ওটা ভর সংখ্যা নির্দেশ করবে। ঠিক আছে? একইভাবে আর একটা ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি যে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা পাবো। ঠিক আছে? তাহলে 1 মোলে হাইড্রোজেন আছে 2 মোল, তাহলে 1 মোল পানিতে হাইড্রোজেন আছে 2 মোল। আবার 1 মোল হাইড্রোজেন মানে আমরা জানি 6.023 গুণন 10^23, তাহলে 2 মোল মানে হচ্ছে কত? ওটা গুণন 2। ঠিক আছে? আবার 1 মোল পানিতে থাকে অক্সিজেন থাকে 1 মোল, তাহলে 1 মোলে পরমাণুতে
পরমাণু সংখ্যা থাকে 6.023 তাহলে এইভাবে যদি আমরা তাহলে মোল সংখ্যা যদি পাই তাহলে তো আমরা জানি যে কোনো কিছুর মোল সংখ্যা থেকে তার ভর সংখ্যা এবং অণুর সংখ্যা এবং আয়তন এগুলো সবই কি করা যায়, বের করা যায়। তখন আমরা 1 মোলের ভর জানি, তার পারমাণবিক বা আণবিক ভরের সমান 1 মোলের আয়তন জানি। এখানে শুধু তাই না, যদি এটাকে আমরা কি করি, তোমার গ্যাসীয় তাপ, এটাকে যদি আমরা কি করি গ্যাসে রূপান্তর করি, তাহলে কিন্তু আমরা এটাও লিখতে পারবো যে 1 মোল H2O, 1 মোল H2O তে হাইড্রোজেনের আয়তন কত হবে, মানে এই হাইড্রোজেনটা যে এখানে যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাবো সেটাকে যদি আমরা কি করি আয়তনে নিয়ে যাই, তাহলে এটা কত হবে, অণুর ক্ষেত্রে 22.4 লিটার হবে, ঠিক আছে। আর অক্সিজেনটাকে, ওই পরিমাণ অক্সিজেনকে যদি আমরা কি করি গ্যাসে পরিণত করি, তাহলে O2 তখন এটা হচ্ছে 22.4-এর অর্ধেক 11.2 লিটার হবে। তার কারণ এখানে অক্সিজেন পরমাণু থাকবে কতটি, যতটি থাকবে 2টি করে মিলে একটি অণু হবে, যতটি পরমাণু হবে তার অর্ধেক পরিমাণ, তাহলে অর্ধেক মোল হবে, ঠিক আছে। তাহলে 1 মোল অক্সিজেন মানে কি, 1 মোল অক্সিজেন পরমাণু মানে হচ্ছে হাফ মোল অক্সিজেন অণু, ঠিক আছে। তাহলে হাফ মোল অক্সিজেন অণুর আয়তন হবে 11.4 লিটার। তাহলে এই ওই এটাকে যদি আমরা কি করি ভাঙ্গি, এই 1 মোল পানিকে যদি আমরা ভেঙে ফেলে সেই হাইড্রোজেন, ওখান থেকে প্রাপ্ত হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে যদি আমরা এবার কি করি আয়তনে মাপতে চাই, তাহলে সেখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো কত মোল, 1 মোল পাবো। কারণ হাইড্রোজেন গ্যাসের আণবিক সংকেত হচ্ছে কত, H2, ঠিক আছে। তাহলে H2 কতটুকু হবে, 1 মোল পাবো। আর অক্সিজেন শুধু সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে অক্সিজেন পাবো 1 মোল। তাহলে 1 মোল অক্সিজেন মেলে অক্সিজেন অণু হবে কত মোল, হাফ মোল, তাহলে সেটা হবে 22.4 অর্ধেক 11.2 লিটার, ঠিক আছে।